প্রিয় দর্শক, পূর্বাঞ্চল রিজন টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে পরিচয় করে দিচ্ছি, আমার সর্বডান দিকে আছেন ইসরাফিল আলম এমপি, নওগাঁ 6 সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা, এবং তার সাথে আরো আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আইনজীবী। আমরা এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিচ্ছেন দর্শক, আপনারাও কিন্তু প্রশ্ন মন্তব্য থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, তুলে ধরতে পারেন। আমরা সেগুলোকে আমাদের আজকে আলোচনায় নিয়ে আসতে চাইবো। আপনাকে কিন্তু শুরু করতে চাই, এই মুহূর্তে যে খবরগুলো আমরা আজকে সারাদিন টেলিভিশনে প্রচার করেছি সেগুলোর মধ্যে প্রথম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে ইউনিয়ন পরিষদের যে 2 দফা নির্বাচনের পরে যে 3য় দফাটি হয়েছে আজকে, সেটিকে নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। 3 ধরনের বক্তব্য আমরা এখানে পাচ্ছি। ইলেকশন কমিশন বলছে যে প্রথম 2 দফার তুলনায় নির্বাচন সুষ্ঠু হয়েছে, আওয়ামী লীগ বলছে অবাধ ও সুষ্ঠু হয়েছে, একই রকম ইসির মতো টোন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কারচুপি, বিভিন্ন সিল মারা হয়েছে, প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের অভিযোগগুলো আছে। আর পাশাপাশি আমরা নিশ্চয়ই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক অধ্যাপক FM রেজাউল করিম সিদ্দিকীকে কিনে আলাপ করবো, ওনাকে খুন করা হয়েছে। আপনি একটু ইউনিয়ন পরিষদ দিয়ে যদি শুরু করেন। জি, আমি দেখছি যে 2014 সালের পর থেকে বাংলাদেশের পুরো নির্বাচন ব্যবস্থায় এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। 2014 সালে জাতীয় নির্বাচন বলেন, তারপরে পৌরসভা নির্বাচন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, এবং হালে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটি হচ্ছে, আপনি যদি নির্বাচনটিকে দেখেন, এই নির্বাচনগুলোকে 2014 সালের পরে যেগুলো হয়েছে, কয়েকটি কমন বৈশিষ্ট্য কিন্তু এই নির্বাচনগুলোর মধ্যে আপনারা লক্ষ্য করবেন। একটি হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রার্থী জয়ী, আরেকটি হচ্ছে যে বৃহত্তম একটি রাজনৈতিক দলের কোনো প্রার্থী নেই ম্যাক্সিমাম এলাকায়, আরেকটি হচ্ছে ভোটারবিহীন নির্বাচনের চল শুরু হয়েছে। যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী হয়ে যাচ্ছে এবং তার কোনো কন্টেস্ট্যান্ট নাই, সুতরাং ভোটার এমনিতেই কম। তারপরে যেটুকু ভোটার আছে তাদেরকে ভয় ভীতি দেখে ভোট কেন্দ্রে যাওয়ার একটা বাধা তৈরি করা হচ্ছে। আরেকটি হচ্ছে সহিংসতা। ইউপি নির্বাচনে আগে কখনো এত সহিংসতা হয়নি। আরেকটি হচ্ছে দল বলেন, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, এই প্রত্যেকটা ফোর্সের যৌথ এজেন্ডাই হচ্ছে একটি বিশেষ দলের প্রার্থীকে নির্বাচনে জয়ী করে নিয়ে আসা, এবং যে কোনো মূল্যে জয়, ভিক্টরি অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমাকে জয়ী হতে হবে। সেটা প্রাণের বিনিময় হোক, সেটা অস্ত্রের মহড়া দিয়ে হোক, সেটা অর্থের বিনিময় হোক, কিংবা সেটা পেশি শক্তি দিয়ে হোক, প্রশাসনকে ব্যবহার করে হোক, অর্থাৎ যে কোনো মূল্যে আমাকে জয়ী হতে হবে। আরেকটি মজার ব্যাপার যেটা আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখছি এখন, সেটা হচ্ছে যেটা প্রথমবারের মতো প্রতীকে নির্বাচন হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ প্রতীকের যিনি দাঁড়াচ্ছেন তার সাথে আরেকজন বিদ্রোহী প্রার্থী, আওয়ামী লীগের আরেকজন বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ হচ্ছে, যেখানে কিনা হওয়া উচিত ছিল আওয়ামী লীগের সাথে, যদি সংঘর্ষ হয়েও থাকে আওয়ামী লীগের সাথে হওয়া উচিত ছিল অন্য দলের বা বিএনপি, সেটা না হয় দেখা যাচ্ছে আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ হয়ে গেছে। এই কয়েকটা নির্বাচনে এই কতগুলো বৈশিষ্ট্য একদম পরিষ্কার হয়ে গেছে, এবং এখন নির্বাচন কমিশন এবং সরকার একই যেহেতু একভাবে বিলীন হয়ে গেছে আমি বলবো, সুতরাং নির্বাচন কমিশন বলবে সুষ্ঠু, সরকারও বলবে সুষ্ঠু, এখানে আশ্চর্য হবার কিছু নেই। কিন্তু সরকারের সঙ্গে যে শরিক দল ওয়ার্কার্স পার্টি, তার নেতা এবং সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন কিন্তু এক পর্যায়ে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। একই কথা আমরা দেখেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যিনি বিশেষ দূত হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার যে প্রসার বিরোধী দল জাতীয় পার্টি, তার নেতা JM কাদেরও কিন্তু বলেছেন যে নির্বাচনগুলো হচ্ছে সেটি কোন নির্বাচনই না, এবং নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করার একটা পায়তারা। আপনি যদি দেখেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, আমাদের আজকে পর্যন্ত 3 ধাপ শেষ হয়েছে। এই 3 ধাপের মধ্যে অলরেডি প্রথম 3 ধাপে 113 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নৌকা প্রার্থী জিতে গেছে, এবং চতুর্থ ধাপে এখন 25 জন আওয়ামী লীগ প্রার্থী যার, যেখানে আর কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়ায়নি। অথচ আপনি যদি দেখেন 1988 সালে এরশাদের আমলে বিনা ভোটে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল মাত্র 100 জন, এবং সেই সময় এরশাদের ব্যাপক সমালোচনা হয়েছে সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে। তারপরে আমরা যখন স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরলাম 1992 সালে ইউপি নির্বাচনটা হলো বিএনপি সরকারের সময়, তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে 4 জন চেয়ারম্যান। আবার 97 সালে আওয়ামী লীগের সময় কিন্তু বেড়ে গেল 37 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপিতে। 2003 আবার যখন বিএনপি আসলো সেটা 34 জনে গেল, এবং এই সরকারের আমাদের 2011 সালে যে লাস্ট ইউপি নির্বাচনটা হলো সেখানে আমরা দেখলাম মাত্র 1 থেকে 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। সেইটা এখন এই রিসেন্ট ইউপি নির্বাচনটি চলছে, সেখানে প্রথম 3 ধাপে
113 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে এই নির্বাচনে যে এখানে বড় যে আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তার ম্যাক্সিমাম ইয়েতে দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদে তার প্রার্থী নেই। প্রথম ধাপে বিএনপিতে দেখা যাচ্ছে 119টি ইউনিয়ন পরিষদে তারা প্রার্থী দিতে পারেনি, দ্বিতীয় ধাপে 79টিতে পারেনি, তৃতীয় ধাপে 81টিতে এবং চতুর্থ ধাপে 55টিতে, অর্থাৎ চতুর্থ ধাপ যেটা এখনো হয়নি সেখানে অলরেডি 55টি ইউনিয়ন পরিষদে কোনো প্রার্থী নেই এবং এই টোটাল 334টি ইউনিয়ন পরিষদে বিএনপি প্রার্থী দিতে পারেনি। একটু বলবেন, আমি আমাদের এই স্টুডিওতে যারা এর আগে এসেছেন তারা বলেছেন যে বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণেই তারা প্রার্থী দিতে পারছে না এবং অনেকের বিরুদ্ধে মামলা এবং অন্যান্য অভিযোগ আছে তাই প্রার্থী দিতে পারছে না। আপনি কি এটাকে এন্ডোর্স করেন? না, এটা হচ্ছে সরকারের একটা প্রোপাগান্ডা। তো এই প্রোপাগান্ডা যারা চালাচ্ছে তারা তো চালাবে, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন একটি নির্বাচন হয় এবং বিএনপি থেকে কেউ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে তখন তাকে 5টি ধাপে জীবন বাজি রাখতে হয়। একটা হচ্ছে সে যখন মনোনয়নপত্র জমা দেয়, মনোনয়নপত্র পাওয়ার সাথে সাথে তাকে চেষ্টা করা হয় হুমকি, ভয়, ভীতি, মামলা হামলা দেখে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য। তারপরে চেষ্টা করা হয় যাতে সে মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেয়। যদি কোনোভাবে যে মনোনয়নপত্র প্রত্যাহার না করে টিকেও থাকে তখন তাকে প্রচারণায় বাধা দেওয়া হয়। তারপরে আরেকটি বাধা সে ফেস করে যেদিন ইলেকশন হয় সেদিন তার পোলিং এজেন্টকে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হয় না, জাল ভোটের একটা মচ্ছব বসে যায় এবং যে কোনো ভাবে এনশিওর করা হয় যাতে নৌকা প্রার্থী যেতে, এবং লাস্টে হচ্ছে ফলাফল ঘোষণার সময়। সুতরাং এই 5টা পর্যায়ে জীবন বাজি রেখে যদি কোনো প্রার্থী টিকে আসতে পারে, যেটা মোটামুটি অসম্ভব, তাহলে বিএনপি প্রার্থীর একটা থার্ড স্পেলে দেখা যাচ্ছে যে বিএনপির আসন কিছুটা বেড়েছে, যেটা সরকারি দল বলছে যে ব্যবস্থাটা ইমপ্রুভ করছে বলে এই ধরনের ফলাফলটি একটু চেঞ্জ হচ্ছে। দেখুন, যেখানে আওয়ামী লীগ 224 না 25 আছে সেখানে বিএনপি 30 না 35, তো সেটাকে যদি আওয়ামী লীগের সাথে তুলনা করে বাংলাদেশের মানুষ তো জানে যে কি পরিমাণ ভোট মাঠে আছে বিএনপির। সুতরাং এইটাকে আপনি কিভাবে বলেন আওয়ামী লীগ বিএনপির এই ব্যবধান তো কখনো ছিল না, কোনো অবস্থাতে ছিল না। এখন কথা হচ্ছে যে যাকে মনোনয়ন দেওয়া হয় দেখা যায় যে যারা সই করছে তাদেরকেও বলা হয় যে সই বলো, তোমারটা জোর করে নেওয়া হয়েছে, তোমার জাল সই করা হচ্ছে, অর্থাৎ যারা সমর্থন করছে তার থেকে তাদের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হয়। আমরা নিশ্চয়ই ইউপি নির্বাচনে আরেকটা কথা আমি একটু বলে শেষ করি যে অ্যাজ অন টুডে এই 3টা ধাপে 50 জন মারা গেছে, 5 সহস্রাধিক আহত। আচ্ছা, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরো কথা বলতে চাইবো যে এই আরো কতগুলো ধাপ আছে আমরা জানি, আর আপনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন এগুলো কিন্তু সারাদিনে মিডিয়াতেও ছিল, আপনার দলের লোকজনও বিভিন্ন অফিসিয়ালি প্রেস ব্রিফিং এ আমার দলের ব্যাপারে কোটি মানুষ জানে, আমার দল আপনার দল বলে কিছু নাই। যাই হোক, ঠিক আছে, আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি নির্বাচনী এলাকাতে ছিলেন, আমরা জানি অনেকদিন আপনার অঞ্চলে কাজ করেছেন, আপনার অবজারভেশন রিপোর্ট কি ইউপি নির্বাচন সম্পর্কে? ধন্যবাদ। ব্যারিস্টার রুবেল ফারহানা যেভাবে স্থানীয় সরকার নির্বাচনকে নিয়ে কথা বলেছেন, আমি তার আগে সেখানে যাবার আগে আজকে রানা প্লাজা ধসের 3য় বর্ষ, এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছিল, যারা আহত হয়েছে তাদেরকে, তাদের ক্ষতিগ্রস্ত পরিবারকে আমি গভীর সমবেদনা এবং আমার শোক জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংলিশ লিটারেচারের টিচার এবং একজন প্রগতিশীল মানুষ, আমরা এই দুটো বিষয়ে কথা বলবো, নিহত হয়েছেন দুঃখজনকভাবে। আমি তার পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং এই দুটো ঘটনার সাথে যারা জড়িত অপরাধী হিসাবে, দোষী হিসাবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমি দৃষ্টান্তমূলক শাস্তির যেন ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি করছি। অনেকগুলো ঘটনা আজকে হয়েছে, তো মূল কথা যেটা রুবেল ফারহানা বলেছেন স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাকে নিয়ে, স্থানীয় সরকার নির্বাচনী ব্যবস্থাটা এটা পরিচালিত হচ্ছে, সম্পাদিত হচ্ছে দেশের নির্বাচিত আইনের আওতায় একটা সাংবিধানিক বডি নির্বাচন কমিশনের নেতৃত্বে। সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে তাদের চাহিদা অনুযায়ী, তাদের রিকুইজিশন অনুযায়ী সহযোগিতা করা। অর্থাৎ নির্বাচনে যদি কোনো সহিংসতা হয়, কোনো অনিয়ম হয়, কারচুপি হয়, এই ব্যাপারে কিন্তু আপনি অন্ধভাবে সম্পূর্ণভাবে সরকারকে দোষারোপ করলে চলবে না। এখানে নির্বাচন কমিশন যেভাবে চাচ্ছে সরকার তাকে ঠিক সেইভাবেই প্রশ্ন নিয়ে আপনার কাছে আপনি কন্টিনিউ করবেন, অনেকক্ষণ থেকে উনি লাইনে আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি জনাব ইসরাফিল আলম এমপি এবং ব্যারিস্টার রুবেল ফারহানকে যৌথভাবে একটা প্রশ্ন করতে চাই। যৌথভাবে, জি বলুন। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে প্রশ্নটা করছি।
প্রশ্ন হলো, বাংলাদেশে যে নির্বাচন চলছে এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কি উত্থান হচ্ছে নাকি পতন হচ্ছে? গণতন্ত্র বিকশিত হচ্ছে নাকি অবরুদ্ধ হচ্ছে? গণতন্ত্র বিচলিত হচ্ছে নাকি গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে আছে? ঠিক আছে, আমরা আলোচনাটি করছি, আপনি দেখুন গণতন্ত্র কোন দিকে যাচ্ছে। জি ইসলাম ভাই বলুন। আমি যেটা বলছিলাম যে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করছে, সেখানে সরকারের দায়িত্ব ভূমিকা হলো নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সহযোগিতা করা। এমন কোনো অভিযোগ কিন্তু এখনো নির্বাচন কমিশন করে নাই যে আমাদের চাহিদা অনুযায়ী সরকার সহযোগিতা দেয়নি বা আমাদেরকে অসহযোগিতা করেছে। তো আমি এই যে নির্বাচনী যে কিছু অনিয়ম, কিছু সহিংসতা, কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে, সেটা রবি ফারহানা বলেছে যে প্রত্যাহার করে নেওয়া, নির্বাচন অংশগ্রহণ না করা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, এই বিষয়গুলো সম্পর্কে আমি রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিকভাবে জবাব দিতে চাই। সেটা হচ্ছে সহিংসতাগুলোর পিছনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামের সন্ত্রাসীরা, ষড়যন্ত্রকারীরা, দুষ্ট লোকরা এখানে কাজ করছে। কিন্তু আপনার দলের পক্ষ থেকে অভিযোগগুলোকে করা হয়েছে। নির্বাচন এই বিষয়টাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নেতৃত্বে প্রতিরোধ করার, মোকাবেলা করার জন্য কাজ করছে। আর নির্বাচনে অংশগ্রহণ করে সেটা প্রত্যাহার করে নেওয়া, নির্বাচনে অংশগ্রহণ না করা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন আওয়ামী লীগের বা সরকারি দলের নেতা নির্বাচিত হতে পারে, হয়ে গেলে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা যায়, ডিসক্রেডিটেড করা যায়, এইগুলো হচ্ছে তাদের সাজানো পূর্ব পরিকল্পিত একটা রাজনৈতিক চিন্তা ভাবনা এবং কৌশল বিএনপি জামাতে, যে তারা চাচ্ছে এটা প্রমাণ করতে যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, নির্বাচনের পরিবেশ নেই, আমরা নির্বাচন করতে পারছি না। কি সে কৌশলে জয়ী হচ্ছে? তাহলে আমি একটা কথা, কৌশল তাদের ওই অশুভ যে কৌশলটা সেটা তারা জয়ী হচ্ছে। তবে আমি একটা কথা বলবো যে নির্বাচন সারা দেশে হচ্ছে, ধানের শীষের মার্কা আছে, নৌকা মার্কা আছে, দাঁড়িপাল্লা মার্কা আছে। আজকে আমার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার 8টা নির্বাচন হয়েছে ইউনিয়ন পরিষদে, সেখানে 7টা আওয়ামী লীগ জিতেছে, একটা আওয়ামী লীগ পরাজিত হয়েছে। কিন্তু ধানের শীষ কিন্তু কাছাকাছি ভোট পেয়েছে, 400, 500, 1000 এরকম আসন সংখ্যা কিন্তু অনেক দূরে। না, ফলাফল যে দেখা যাচ্ছে তা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ফলাফল বেশি কিন্তু ভোট কিন্তু তারা কম পাচ্ছে না। অর্থাৎ আপনি যে কথাটা বলেছেন, সাংগঠনিক দুরবস্থা, দ্বন্দ্বতা, সাংগঠনিক ভাবে তাদের যে একটা হতাশা, আমি না মানে সরকারি দলের যারা, এটা কিন্তু ওপেন, ইট ইজ ওপেন টু অল, এবং এটা আমার মনে হয় বিএনপির নেতা কর্মীরাও স্বীকার করবেন। তারপরে বিএনপির নেতৃত্বের মধ্যে অনেক সমস্যা, যেমন আজকে ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব তৃণমূল বিএনপি নামে নিজে চেয়ারম্যান হয়ে 71 সদস্যের একটা কমিটি অনেকদিন থেকেই কয়েকটি ফোরাম, আজকে প্রেস ক্লাবে উনি আনুষ্ঠানিকভাবে কমিটিটা ঘোষণা করেছেন। এইগুলো ইনসলভেন্সি, পলিটিক্যাল ইনসলভেন্সি অফ এ পলিটিক্যাল পার্টি, এটা কিন্তু এভাবে এক্সপোজ হয়ে গেছে। রাজনৈতিক দল হিসাবে তাদের শক্তি, রাজনৈতিক দল হিসাবে তাদের যে নেতৃত্বের যে কার্যকারিতা, রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে নেতাকর্মীদেরকে উৎসাহিত করা, নেতাকর্মীদেরকে অনুপ্রাণিত করা এবং সরকার মনে করছেন এই কারণগুলিতে সরকারের বিরুদ্ধে তাদেরকে সংগঠিত করা, জনমত গঠন করা, এই জায়গাগুলোর থেকে বিএনপি সরে এসেছে। কারণ বিএনপি ষড়যন্ত্রের রাজনীতির মধ্যে তারা যাবে তেমন ভাবে হোক ক্ষমতায় যাওয়ার একটা অপচেষ্টার মধ্যে আমরা করবো, আরো কিছু হয়ে গেছে। ধন্যবাদ।